আমি প্রণব কুমার গাঙ্গুলি, হুগলি জেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ছায়া প্রকাশনীর নবম ও দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ এবং ভৌত বিজ্ঞান শিক্ষক বইয়ের লেখক। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর তাপের ঘটনা সমূহ অধ্যায়ের একটি অংশ, তাপের পরিবহন। প্রথমে আমরা জেনে নেব তাপের পরিবহন থেকে মাধ্যমিকে কত নম্বরের প্রশ্ন আসে। 1 নম্বরের এমসিকিউ থাকে একটি, 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে একটি, 3 নম্বরের দীর্ঘ প্রশ্ন থাকে একটি, মোট 5 নম্বর। প্রথমে ছায়া প্রকাশনীর পক্ষ থেকে সমস্ত ছাত্র ছাত্রীকে জানাই শুভেচ্ছা। মনে করো তোমাদের বাড়িতে রান্না করার জন্য উনুন জ্বালানো হয়েছে। তুমি একটা ধাতব দণ্ড নিয়ে তার একটা প্রান্ত উনুনের মধ্যে ঢুকিয়ে দিলে, অন্য প্রান্তটা হাতে ধরে আছো। কিছুটা সময় পর দেখলে হাতটা গরম হচ্ছে, আর সামান্য সময় পর দেখলে তুমি আর ধরে রাখতে পারছো না, এত গরম হয়ে গেছে। তার মানে উনুন থেকে তাপ দণ্ডের মধ্য দিয়ে তোমার হাতে এসে পৌঁছাচ্ছে। এখন দেখো এখানে তাপটা আসছে কি করে? পদার্থের অণুগুলো তো তাপটা আনছে না। যদি আনতো তাহলে দণ্ডের আকারটা তো একই থাকতো না। তাহলে নিশ্চয়ই একটা অন্য কোনো পদ্ধতি আছে যার সাহায্যে তাপ উনুন থেকে দণ্ডের মধ্য দিয়ে তোমার হাত পর্যন্ত এসেছে। এটা হলো তাপের পরিবহন। কিছু ঘটনা আছে। এক ব্যক্তি বলছে যে আমার টিনের চালের বাড়ি, গ্রীষ্মকালেও কষ্ট, শীতকালেও কষ্ট। আবার এক ব্যক্তি বলছে আমার খড়ের চালের বাড়ি, শীতকালেও আরাম, গ্রীষ্মকালেও আরাম। দেখো এই যে ঘটনাগুলো আমরা কিন্তু তাপের পরিবহনের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তাহলে আগে জেনে নেব তাপের পরিবহন কাকে বলে। দেখো তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কোন পদার্থের উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে অণুগুলির কম্পনের দ্বারা তাপ সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অণুগুলির কোনো স্থানচ্যুতি হয় না, তাকে তাপের পরিবহন বলা হয়। এখন আমরা জেনে নেব তাপের পরিবহন পদ্ধতির বৈশিষ্ট্য কি কি। দেখ এই পদ্ধতিতে তাপ পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে অণুগুলির কম্পনের দ্বারা সঞ্চালিত হয়। এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়। এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় মাধ্যম উত্তপ্ত হয়। এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলোর কোনো স্থানচ্যুতি হয় না, আর এই পদ্ধতিতে তাপ সরল বা বক্র পথে যেতে পারে। এবার দেখো কিছু পদার্থ আছে যারা সহজে তাপ পরিবাহিত করতে পারে, তাদের আমরা বলি তাপের সুপরিবাহী। যেমন সমস্ত ধাতু তাপের সুপরিবাহী। আবার এই ধাতুগুলোর মধ্যে রূপোর তাপ পরিবহন করার ক্ষমতা সবচেয়ে বেশি। আবার দেখো কিছু পদার্থ আছে যাদের মধ্য দিয়ে সহজে তাপের পরিবহন হয় না, তাদের তাপের কুপরিবাহী পদার্থ বলা হয়। যেমন কাঁচ, কাগজ, কাঠ,
বেশিরভাগ অধাতু। পারদ বাদে অন্যান্য তরল যে সমস্ত গ্যাসীয় পদার্থগুলো দেখি, এরা সবাই তাপের পরিবহন করার ক্ষমতা অত্যন্ত কম। পারদ ধাতু, পারদ তাপের সুপরিবাহী। তাহলে মনে রাখবে, পারদ তরল হলেও সুপরিবাহী। এবার দেখো, আমরা এমনি জানি অধাতুগুলো তাপের কুপরিবাহী, কিন্তু হিরে কিন্তু তাপের সুপরিবাহী, এবং হিরে তাপ পরিবহন করার ক্ষমতা রূপোর থেকেও বেশি। বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন। এটা আমরা একটা পরীক্ষার সাহায্যে আলোচনা করব। এখন উদ্ভাবকের নাম অনুযায়ী এই পরীক্ষাটাকে আমরা বলি ইঞ্জেনহজের পরীক্ষা। একটি আয়তঘনাকার ধাতব পাত্র নেওয়া হলো, এর একটা পাশে পরপর কতগুলো ছিদ্র করা হলো। ছিদ্রগুলো রবারের ছিপি দিয়ে আটকানো। এবার একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কতগুলো ধাতব দণ্ড নিলাম বিভিন্ন পদার্থের, নিয়ে সমান দৈর্ঘ্য পর্যন্ত পাত্রের ভেতরে প্রবেশ করানো হলো এই ছিপির মধ্য দিয়ে। এবার দণ্ডগুলোর ওপরে সমান বেধের মোমের প্রলেপ দেয়া হলো। পাত্রের ভেতরে জল ঢালা হলো প্রায় পুরোটা। এবার একটা বুনসেন বার্নারের সাহায্যে পাত্রটাকে সুষমভাবে উত্তপ্ত করা হলো। কিছুক্ষণ পর জল ফুটতে শুরু করলো। দণ্ডগুলো জল থেকে তাপ পেয়ে দণ্ডের মধ্য দিয়ে তাপের পরিবহন করতে লাগলো। এবার আমরা লক্ষ্য করব যে দণ্ডের ওপরে যে মোমের প্রলেপ আছে সেটা গলতে শুরু করছে। প্রত্যেকটা দণ্ডের ক্ষেত্রে মোমটা গলতে শুরু করছে। কিছুক্ষণ পর দেখা গেল মোমের গলনটা বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন দণ্ডে বিভিন্ন দৈর্ঘ্য পর্যন্ত মোম গলেছে। এটা থেকে আমরা বুঝতে পারি বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন। এখন আমরা যদি এখানে তিনটে দণ্ড এমন নিতাম, তামা, অ্যালুমিনিয়াম ও লোহা, তাহলে দেখা যেত তামার ক্ষেত্রে সব থেকে বেশি দৈর্ঘ্য পর্যন্ত মোম গলছে এবং লোহার ক্ষেত্রে সব থেকে কম। এবং এই তিন ক্ষেত্রে মোমের গলনের দৈর্ঘ্য যথাক্রমে L1, L2 ও L3 হলে L1 greater than L2 greater than L3। ধরো সুষম প্রস্থচ্ছেদের একটি ধাতব দণ্ড আমরা নিলাম, নিয়ে এর এক প্রান্ত স্থির উষ্ণতা বিশিষ্ট একটি তাপ উৎসের সঙ্গে যুক্ত করা হলো। এই দণ্ডের ওপরে একটা অন্তরক পদার্থের প্রলেপ দেয়া হলো যাতে বিকিরণ জনিত তাপ ক্ষয় কমানো যায়। আমরা ধরে নিচ্ছি এখানে বিকিরণ জনিত তাপ ক্ষয় হচ্ছে না। তাহলে কি হবে? তাপ উৎস থেকে এই দণ্ড তাপ সংগ্রহ করবে এবং তাপ দণ্ডের মধ্য দিয়ে পরিবাহিত হবে। আমরা দণ্ডের মধ্যে একটা স্তর PQ বিবেচনা করছি। যখন কিছুটা পরিমাণ তাপ আসবে, মনে করো এই PQ স্তরে কিছুটা পরিমাণ তাপ এলো, এই তাপটা দুটো ভাবে ব্যয় হবে। প্রথমে এই স্তর কিছুটা তাপ শোষণ করে নেবে, ফলে এর উষ্ণতা বাড়বে। বাকি তাপটা এর পরবর্তী স্তরে পরিবাহিত করবে। এখন এই ব্যাপারটা কিছু সময় ধরে চলতে থাকবে। এই যে অবস্থা, এটাকে আমরা বলি স্থিতপূর্ব অবস্থা। এখন কিছু সময় চলার পর কোন স্তর
আর তাপ শোষণ করবে না। মানে প্রতিটা স্তরেরই যে উষ্ণতা এটা নির্দিষ্ট হবে এবং উৎস থেকে যত দূরের দিকে যাব উষ্ণতা কম হবে। তাহলে তখন কি হবে, একটা স্তরে যে পরিমাণ তাপ আসবে পুরোটাই পরের স্তরে পরিবাহিত হবে। এই অবস্থাটাকে বলে স্থিতাবস্থা। তাহলে আমরা এই যে দুটো বিষয় শিখলাম, তাপ পরিবহনের স্থিতপূর্ব অবস্থা এবং স্থিতাবস্থা কাকে বলে এটা শিখে নেব। তোমরা লক্ষ্য করো, তাপ পরিবহনের স্থিতপূর্ব অবস্থা, কোন দণ্ডের মধ্য দিয়ে যখন তাপের পরিবহন হয় তখন দণ্ডের বিভিন্ন স্তরে যদি তাপের পরিবহন ও শোষণ একই সঙ্গে চলতে থাকে তাহলে দণ্ডের এই তাপীয় অবস্থাকে স্থিতপূর্ব অবস্থা বলা হয়। আবার কোন দণ্ডের মধ্য দিয়ে যখন তাপের পরিবহন হয় তখন দণ্ডের বিভিন্ন স্তরে যদি শুধু তাপের পরিবহন হয়, কোন রকম শোষণ না হয়, ফলে প্রতিটা স্তরের উষ্ণতা স্থির থাকে, তাহলে দণ্ডের এই তাপীয় অবস্থাকে স্থিতাবস্থা বলে। মনে করো একটা আয়তাকার পাত নেওয়া হলো, যার এই পৃষ্ঠের উষ্ণতা θ1 এবং এই পৃষ্ঠের উষ্ণতা θ2 এবং θ1 গ্রেটার দ্যান θ2। এটা সুষম প্রস্থচ্ছেদের, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a এবং আমরা ধরে নিচ্ছি t সময়ে স্থিতাবস্থায় পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে বিপরীত পৃষ্ঠে q তাপ পরিবাহিত হচ্ছে। তাহলে এই পরিবাহিত তাপ কিসের কিসের উপর নির্ভরশীল? চারটি বিষয়ের উপর নির্ভরশীল। পরিবাহিত তাপ ভ্যারিজেস এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। পরিবাহিত তাপ দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক। পরিবাহিত তাপ এই যে ফলকের বেধ ডি তার সঙ্গে ব্যস্তানুপাতিক এবং পরিবাহিত তাপ সময়ের সমানুপাতিক। তাই চারটে থেকে আমরা কি লিখতে পারি? Q ভ্যারিজেস A ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু T বাই D। তাহলে একটা সমানুপাতিক সম্পর্ককে সমান করার জন্য একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে ধ্রুবকটা হলো K। K কে বলা হয় এই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। এখন আমরা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা আলোচনা করব। তাহলে এই সমীকরণ থেকে তোমরা লক্ষ্য করো K সমান QD বাই A ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু T। এখন এই সমীকরণে আমরা যদি ডিটাকে এক করি, এটাকে এক করি, θ1 মাইনাস θ2 এটাকে যদি এক করি এবং সময় t কে যদি এক করি, তাহলে এখান থেকে কি পাবো? K সমান Q। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো না, একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোন পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে স্থিতাবস্থায় তলের সঙ্গে লম্বভাবে একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। এবার আমি আলোচনা করব তাপ পরিবাহিতাঙ্কের একক। তাই তোমরা তাপ পরিবাহিতাঙ্কের সমীকরণটা লক্ষ্য করো। প্রথমে আমি সিজিএস পদ্ধতিতে এককটা নির্ণয় করব। তাহলে তাপের একক ক্যালোরি, বেধ সেন্টিমিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেমি স্কয়ার, তাপমাত্রার পার্থক্য ডিগ্রি সেন্টিগ্রেড, সময় সেকেন্ড। তাহলে এখানে সেন্টিমিটার কেটে গেল, এককটা কি হলো? ক্যালোরি পার সেন্টিমিটার পার ডিগ্রি সেন্টিগ্রেড পার সেকেন্ড।
এসআইতে কি হবে? এসআইতে তাপের একক জুল, বেধের একক মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, তাপমাত্রার পার্থক্য একক কেলভিন, সময়ের একক সেকেন্ড। একটা মিটার কেটে যাচ্ছে এবং জুল পার সেকেন্ড মানে ওয়াট। তাহলে এসআইতে এককটা কি হলো? ওয়াট পার মিটার পার কেলভিন। এখন আমি এই যে দুটো একক এদের মধ্যে সম্পর্কটা কি সেটা দেখে নেব। দেখো, সিজিএস একক 1 ক্যালোরি পার সেমি পার ডিগ্রি সেন্টিগ্রেড পার সেকেন্ড। 1 ক্যালোরি মানে 4.2 জুল। 1 সেমি মানে 1/100 মিটার। 1 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন মানে 1 কেলভিনের পরিবর্তন, এবং সেকেন্ড একই থাকবে। তাহলে 100টা উপরে উঠে যাচ্ছে, হচ্ছে কত? 420 ওয়াট পার মিটার পার কেলভিন। তাহলে কি পেলাম? না 1 ক্যালোরি পার সেমি পার ডিগ্রি সেন্টিগ্রেড পার সেকেন্ড সমান 420 ওয়াট পার মিটার পার কেলভিন। মনে করো একটা প্রশ্ন আছে, বরফের তাপ পরিবাহিতাঙ্ক সিজিএস পদ্ধতিতে 0.5 ক্যালোরি পার সেমি পার ডিগ্রি সেন্টিগ্রেড পার সেকেন্ড এসআই এককে কত হবে? না এটাকে কি করব? 420 দিয়ে গুণ করব। তাহলে এটা গুণ করলে কত হলো? 210 ওয়াট পার মিটার পার কেলভিন। এবার আমি তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত নির্ণয় করব। তাহলে এই সমীকরণটা থেকে লক্ষ্য করো, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত সমান তাপের মাত্রীয় সংকেত, বেধের মাত্রীয় সংকেত বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত ইনটু তাপমাত্রা পার্থক্যের মাত্রীয় সংকেত ইনটু সময়ের মাত্রীয় সংকেত। এখন তাপ হলো এক প্রকার শক্তি। শক্তির মাত্রীয় সংকেত ও কার্যের মাত্রীয় সংকেত অভিন্ন। তাহলে তাপের মাত্রীয় সংকেত mL²T⁻², বেধের মাত্রীয় সংকেত L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত L², তাপমাত্রা পার্থক্যের মাত্রীয় সংকেত মানে তাপমাত্রার মাত্রীয় সংকেত থিটা ইনটু সময়ের মাত্রীয় সংকেত T। তাহলে এটা কি এলো? mL T⁻³ ইনটু θ⁻⁻1। এবার আমি আলোচনা করব তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক। মনে করো কোন পদার্থের একটি আয়তাকার ফলকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক কে, দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা যথাক্রমে θ1 এবং θ2, θ1 গ্রেটার দ্যান θ2, বেধ হলো d। তাহলে t সময়ে পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে বিপরীত পৃষ্ঠে পরিবাহিত তাপ q সমান Ka ইনটু θ1 মাইনাস θ2 ইনটু t বাই d। তাহলে আমরা লিখতে পারি q বাই t সমান Ka θ1 মাইনাস θ2 বাই d। তাহলে এটা কি? q বাই t। এটা কি? তাপ পরিবহনের হার। এবার আমি এটাকে যদি একটু সাজিয়ে লিখি, তাহলে q বাই t সমান θ1 মাইনাস θ2 বাই d বাই Ka, মানে k টাকে নামিয়ে দিলাম। এটা 1 নম্বর সমীকরণ। এবার মনে করো একটা পরিবাহী আছে, বিসি একটা পরিবাহী। বি বিন্দুতে একটা তড়িৎ বিভব V1 এবং সি বিন্দুতে তড়িৎ বিভব V2, V1 গ্রেটার দ্যান V2। তার মানে এই পরিবাহীর দু প্রান্তে আমরা একটা বিভব পার্থক্য প্রয়োগ করেছি। তাহলে কি হবে? না পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে। তাহলে ওহমের সূত্র থেকে আমরা লিখতে পারি I সমান V1 মাইনাস V2 বাই R। এই আরটাকে কি বলে? এই আরটাকে বলা হয় পরিবাহীর রোধ।
এখন একটা ব্যাপার তোমরা লক্ষ্য করো, আমরা জানি তড়িৎ প্রবাহ মানে আধান প্রবাহের হার। তাহলে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টি সময়ে যদি কিউ আধান প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহ আই মানে কি কিউ বাই টি। তাহলে কিউ বাই টি সমান v1 মাইনাস v2 বাই আর। তাহলে দেখো, একটা আয়তাকার ফলকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে যদি তাপমাত্রার পার্থক্য থাকে তবে তাপের প্রবাহ হবে, এবং একটা পরিবাহীর দুটো প্রান্তের মধ্যে যদি বিভব পার্থক্য থাকে তবে তড়িৎ প্রবাহ হবে। তাহলে এই যে দুটো সমীকরণ আমরা যদি তুলনা করি তাহলে কি দেখব? তাপ প্রবাহের হার, আধান প্রবাহের হার, তাপমাত্রার পার্থক্য, বিভব পার্থক্য, এটা হলো তড়িৎ রোধ। তাহলে অনুরূপ একটা রাশি আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই রাশিটাকে আমরা বলবো তাপীয় রোধ। তাহলে তাপীয় রোধ আর টি সমান কি হলো? ডি বাই কে এ। এবার লক্ষ্য করো, তাপীয় রোধ কাকে বলে? না, যে ধর্মের জন্য কোন বস্তু তার মধ্য দিয়ে তাপের পরিবহনকে বাধা দেয় তাকে তাপীয় রোধ বলা হয়। এখন একটা ব্যাপার লক্ষ্য করো, এই যে পরিবাহীর রোধ আর সমান রো ডি বাই এ। মনে করো আমরা একটা পরিবাহী নিয়েছি যার দৈর্ঘ্য ডি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং উপাদানের রোধাঙ্ক রো। এবার তাপীয় রোধ আর টি সমান ডি বাই কে এ। তাহলে এই যে দুটো সমীকরণ আমি দেখছি, এই দুটো সমীকরণ তুলনা করলে আমি কি পাচ্ছি? এখানে রো এর সমতুল্য একটা রাশি এখানে রয়েছে 1 বাই কে। তাহলে এই 1 বাই কে এই রাশিটাকে আমরা বলবো তাপীয় রোধাঙ্ক। তাহলে তাপীয় রোধাঙ্ক রোটি সমান 1 বাই কে। মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমাদের ছায়া প্রকাশনীর দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ এবং ভৌতবিজ্ঞান শিক্ষক বই দুটো খুঁটিয়ে পড়বে, বাড়িতে নিয়ম করে অভ্যাস করবে এবং তার সঙ্গে দেখতে থাকবে আমাদের ছায়া প্রকাশনীর ভিডিও ক্লাসগুলো। আমি এবার আলোচনা করব তাপের পরিবহন ও তড়িতের পরিবহনের মধ্যে সাদৃশ্য। দেখ, কোন ফলকের দুটো বিন্দুর মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকলে তাপের পরিবহন হয়। আবার কোন পরিবাহীর দুটো বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য থাকে তাহলে তড়িৎ প্রবাহ হয়। কোন ফলকের তাপীয় রোধ দৈর্ঘ্য বা বেধের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আবার কোন পরিবাহীর তাড়িতিক রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এই হলো সাদৃশ্য। এবার আলোচনা করব তাপের পরিবহন ও তড়িতের পরিবহনের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য। দেখো, তাপ পরিবহনের স্থিতপূর্ব অবস্থায় ফলকের কোন স্তর পরিবাহিত তাপের একটা অংশ শোষণ করে, কিন্তু তড়িৎ পরিবহনের সময় পরিবাহীর কোন অংশই প্রবাহিত আধানের কোন অংশকে শোষণ করে না। আবার তাপের পরিবহন তড়িৎ পরিবহনের তুলনায়
অমন্থর পদ্ধতি। আর তড়িৎ পরিবহন তাপের পরিবহনের তুলনায় অনেক দ্রুত পদ্ধতি। তাই তোমরা ব্যাপারটা বুঝলে তাপের পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য কি হতে পারে এবং পার্থক্য কি হতে পারে। এবার আমি এখান থেকে দুটি গাণিতিক প্রশ্ন আলোচনা করব। দেখ, 1 নম্বর, 1 মিটার দীর্ঘ এবং 0.5 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি দণ্ডের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার 6000 জুল পার সেকেন্ড। দণ্ডের তাপ পরিবাহিতাঙ্ক K সমান 200 ওয়াট পার মিটার পার কেলভিন হলে দুই প্রান্তের উষ্ণতা পার্থক্য কত? কি কি দেয়া আছে? দণ্ডের বেধ d 1 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A সমান 0.5 মিটার স্কয়ার, তাপ পরিবহনের হার Q/T এটা সমান 6000 জুল পার সেকেন্ড। কি নির্ণয় করতে হবে? দুই প্রান্তের উষ্ণতা পার্থক্য। আমরা ধরে নিচ্ছি দণ্ডের দুই প্রান্তের উষ্ণতা পার্থক্য সমান থিটা। তাহলে লক্ষ্য করো Q/T সমান KA θ/d, বা তাহলে মানগুলো বসাচ্ছি। Q/T 6000, K 200, A 0.5 এবং D 1। তাহলে 6000 এটা রইল ডান দিকে, এটা গুণ করে কত এলো? 100 থিটা। তাহলে থিটা সমান কত? 6000/100 মানে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। আরেকটা প্রবলেম লক্ষ্য করো। একটি দণ্ডের দৈর্ঘ্য 20 সেমি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 সেমি স্কয়ার হলে দণ্ডের তাপীয় রোধ কত? তাপ পরিবাহিতাঙ্ক দেয়া আছে 0.5 ক্যালোরি পার সেমি পার ডিগ্রি সেন্টিগ্রেড পার সেকেন্ড। তাহলে এখানে কি কি দেয়া আছে? বেধ d 20 সেমি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A সমান 2 সেমি স্কয়ার। তাহলে তাপীয় রোধ RT সমান D/KA। তাহলে D 20, কেটা দেয়া আছে 0.5, এটা হলো 2, ক্যালকুলেশন করে এলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড সেকেন্ড পার ক্যালোরি। এবার কয়েকটা প্রশ্ন আলোচনা করব। একদম প্রথমে বলেছিলাম, খেয়াল করে দেখো, খড়ের চালের বাড়ি শীতকালে এবং গ্রীষ্মকালে উভয় সময়ই আরামদায়ক কেন? দেখো, খড় তাপের কুপরিবাহী, আবার খড়ের চাল মানে খড়ের মধ্যে বায়ু আবদ্ধ থাকে, বায়ু তাপের কুপরিবাহী। ফলে কি হয় না, কোনো বাড়ি খড়ের চালযুক্ত হলে শীতকালে ঘরের ভেতরের তাপ খড়ের চালের মধ্য দিয়ে সহজে বাইরে বেরোতে পারে না। ফলে কি হয়? ঘর গরম থাকে। আবার গ্রীষ্মকালে বাইরের তাপ সহজে ঘরে প্রবেশ করতে পারে না, ফলে ঘর ঠান্ডা থাকে। এই কারণে খড়ের চালের বাড়ি শীতকাল এবং গ্রীষ্মকাল উভয় সময়েই আরামদায়ক। আরেকটা প্রশ্ন লক্ষ্য করো, টিনের চালের বাড়ি গ্রীষ্মকালে গরম এবং শীতকালে ঠান্ডা হয় কেন? টিন তাপের সুপরিবাহী, কারণ টিন ধাতু। এখন গ্রীষ্মকালে বায়ুমণ্ডলের উষ্ণতা বেশি থাকে, ফলে কি হয়? টিনের মধ্য দিয়ে বাইরের তাপ সহজেই ঘরের মধ্যে প্রবেশ করে, ফলে ঘর গরম হয়। আবার শীতকালে বায়ুমণ্ডলের উষ্ণতা যখন কমে যায়, তখন ঘরের তাপ টিনের মধ্য দিয়ে সহজেই পরিবাহিত হয়ে বাইরে চলে যায়, ফলে ঘর ঠান্ডা হয়ে যায়। এই কারণে টিনের চালের বাড়ি গ্রীষ্মকালে
গরম এবং শীতকালে ঠান্ডা হয়। এবার দেখো, একটা প্রশ্ন হয়, রান্নার পাত্র ধাতুর তৈরি হয় কেন? এখন ধাতু তাপের সুপরিবাহী। রান্নার যে বাসনপত্র বা রান্নার যে পাত্র, সেটা ধাতু তৈরি হয় বলে তাতে আমরা খাদ্যবস্তু নিয়ে যখন উনুনে বসাই, তাহলে জ্বলন্ত উনুন থেকে ওই ধাতু সহজে তাপ গ্রহণ করে খাদ্যবস্তুর মধ্যে পরিবাহিত করতে পারে। ফলে খাদ্যবস্তু দ্রুত সিদ্ধ হয় এবং রান্না করতে সুবিধা হয়। এবার লক্ষ্য করো, এই যে অংশটা আলোচনা করলাম, মাধ্যমিকে বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন এসেছে সেটা আমরা দেখে নেব। মাধ্যমিক 2017, নিচের কোনটির ওপর ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি, প্রস্থচ্ছেদ। তাহলে এখানে অ্যান্সার কি হবে? উপাদানের প্রকৃতি। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি, এটা আমরা আলোচনা করেছি। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। দেখো, এটাও আমরা আলোচনা করেছি। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম করো। হিরে, এটাও আমাদের আলোচনা হয়েছে। মাধ্যমিক 2018, তাপ পরিবাহিতা কাকে বলে, এর এসআই একক কি, এটা আমরা আলোচনা করেছি। মাধ্যমিক 2019, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কোন বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থানচ্যুতি হয়। আমরা জানি এক্ষেত্রে উপাদান কণাগুলোর কোনো স্থানচ্যুতি হয় না, তাই এটা মিথ্যা। এবার কোন পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? তোমরা লক্ষ্য করো, তাপীয় রোধ RT সমান D/KA। D হলো বেধ, A হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, K হলো উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক। এখন D এবং A যদি অপরিবর্তিত থাকে, তাহলে আমরা কি বলতে পারি? RT varies as 1/K। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। 3 নম্বর প্রশ্ন, একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। এটা আগেও বলেছি, হিরে। মাধ্যমিক 2020, নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? 4টি অপশন লক্ষ্য করো, রূপা, হীরা, তামা, অ্যালুমিনিয়াম। এখন তোমাদের বলেছি ধাতুদের মধ্যে সবথেকে বেশি তাপ পরিবাহিতাঙ্ক রূপার, কিন্তু রূপার থেকেও হীরার তাপ পরিবাহিতাঙ্ক বেশি। তাহলে এখানে অ্যান্সার কি হবে? হীরা। তাপের পরিবহন সংক্রান্ত যে আলোচনা আজ এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।